প্রতিবেদনের শিরোনাম দেব যে 13,000 টাকা থেকে শুরু করা, সবাই কিন্তু ওটা শিরোনাম দেয়। 13,000 টাকার সাথে 21 বছরের পরিশ্রম আছে, ওইটা আপনার হিসাব করা লাগবে। 21 বছরে অনেক উত্থান পতন ছিল, ওইটা হিসাব করা লাগবে। সব সময় তো মসৃণ থাকে না। কিছু মনে নিয়েন না আপনার। এখন ইউটিউবারদের কারণে অনেক ধরনের নেগেটিভিটি বাজারে ছড়াচ্ছে। এখন আপনি শুধু আমার সফলতার গল্প শুনতে চান, ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। আর ব্যর্থ হলে তার কাছে কেউ যায় না। আমি সফল বিদে আপনি আজকে এখানে আসছেন। আমার 10টা কেন ছিল সেটা তো আপনি খুঁজে বের করেন না। 10টার কাছে যান, দেখবেন যে আপনি সব, আমরা যেটা বলতে পারবো না ওরা আমাদের চেয়ে আরো বেশি বলতে পারবে। আপনার যখন 30-40টা গাভী থেকে যখন 7টা গাভীতে নেমে যাবে বলতে পারবে, তাহলে মুখে এরকম হাসি মুখটা থাকতো। হাসি থাকতো না, তখন চোখ দিয়ে পানি পড়তো আপনার সাথে কথা বলার সময়। আমার তখন গরু বেড়ে যাওয়ার কারণে একটা নলকূপের পাশাপাশি আরেকটা নলকূপ বসানো হয়েছিল। কস্টিং বাঁচানোর জন্য ওইটার আপনার গভীরতা কম দেওয়া হয়েছিল। এখন ওই পানি খুব প্রেসার ছিল, গরুর জন্য প্রচুর পানি লাগে। ওই পানিতে আর্সেনিক ছিল, তা আমি জানতাম না। আল্লাহ চাইছে, ধরে রাখছি, কষ্ট করছি, শ্রম দিছি এখানে। আসলে এই বিষয়টা হচ্ছে এই গরুর সেক্টরটা ধৈর্য ধরার বিষয়। স্পেসিফিক্যালি ধরে দিতে পারে যে আপনারা যখন বলেন যে গরুর মাংস 600-র উপর বিক্রি করবেন না, তা আপনারা ওইরকম একটা প্রজ্ঞাপন জারি করেন যে গমের ভুসির দাম 600 টাকার উপর বস্তা হবে না, 35 কেজির দাম ওরকম করেন। আমরা গরুর মাংস 600 কেন, আমরা গরুর মাংস 500 দিয়ে দিতে পারবো। আমরা দুধ 100 টাকা কেন, 60 টাকা দিয়ে দিতে পারবো। ধরেন অনেকেই আছে যে এরকম অন্যের খামারে এরকম সুন্দর গাভী দেখলে কিনতে চায়, আপনি তাদেরকে কি বলবেন? ওরা বোকা। ভালো গাভী তো সবাই সবসময় বিক্রি করে না, প্রথম কথা। আর যারাও বিক্রি করে, আমি বিক্রি করি। ভাই ব্রাদার অনেকে আছে আশেপাশে যে ভাই আমার গরু লাগবে 2-3টা, ঠিক আছে নিয়ে যাই, কোনটা কোনটা ভালো লাগে তখনই তো দিচ্ছি। কনসিপ্ট করে ঘরে আছে, দামি গাভীতে রূপান্তরিত হয়েছে, সেটা ঘরে আছে। আর যেটা হয় না সেটা কসাইয়ের কাছে চলে গেছে। লস হলো না আপনার? না, লস কেন হবে? আমি তো কিনতেই তো কম দিয়ে কিনছি। বলেন তো। আমি তো কিনছি মনে করেন কসাইয়ের কাছে যে গরুটা 1,10,000 গেল মনে করেন, আমি সর্বোচ্চ এটা 1,15,000 দিয়ে কিনছি, নয়তো সর্বোচ্চ 1,18,000 দিয়ে কিনছি, 8,000 টাকা গ্যাপিং এ কিনছি। তো গরুটা যখন আমার কাছে 2-4-5-6 মাস আছে, খাবার খাচ্ছে, আমার এখানে তো ভালো খাবার পাচ্ছে, ভালো নিউট্রিশন পাচ্ছে, সব সময় অ্যাভেলেবেল কাঁচা ঘাস পাচ্ছে, তাইলে গরুটার স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না? স্বাস্থ্যগত উন্নতির সাথে সাথে মাংস বাড়তেছে ওই গরুতে। তাইলে আমার 1,18,000 টাকার গরু আমি বিক্রি করতে 1,40,000 উপর বিক্রি করতেছি। ইন দা মিন টাইম কনসিপ্ট হলে আমার গরুটার রেটটা ডাবল হয়ে গেল, 2.5 লাখ টাকা হয়ে গেল। 2.5 লাখ টাকা হয়ে গেল। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি বাইজিদ মোল্লা। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামে। এই গ্রামে একটা চমৎকার সুন্দর ডেয়ারি খামার গড়ে উঠেছে। আমার পাশে আছেন রেদওয়ান ভাই। রেদওয়ান ভাই মূলত এই খামারটির ওনার। আমরা আজকে এই যে খামারটা কিভাবে গড়ে উঠলো, রেদওয়ান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রেদওয়ান ভাই, এই খামারটা শুরু করছিলেন কত সালে? আমরা খামার শুরু করছি 2004 সাল থেকে। 2004 সালে, জি, অনেকটা বছর, 21টা বছর। 21টা শুরু বছর। গল্পটা শুনতে চাই। না, আমরা যে বাসায় থাকতাম আর কি, আমার আব্বা যে কোম্পানির চাকরি করতো ওই জায়গায় ওনাদের বাসায় আমরা থাকতাম, মানে ওনাদের দেয়া বাসায়। তো এখানে স্পেস ছিল গরু পালার মতো। আব্বা বলে কয়ে নিছে যে মানে এখানে আমরা 2টা গরু পালবো। ওইখান থেকে আসলে মোটামুটি আমাদের যাত্রা শুরু। পরে গরু বাড়ছে, আমরা জায়গা শিফট করে ওই আগে তো শহরে ছিলাম খামার, এখন গ্রামে চলে আসছি আমরা। 2004 সালে তখন কত টাকা মুরগি নিয়ে শুরু করেছিলেন? তখন বোনের বিয়ের পরে আমাদের 13,000 টাকা বাসায় ছিল, ওইগুলা দিয়ে কিছু ধার কর্জ করে তখন স্টার্ট করছিল। তাহলে আমরা কি এই প্রতিবেদনের শিরোনাম দেব যে 13,000 টাকা থেকে শুরু করা, সবাই কিন্তু ওটা শিরোনাম দেয় 13,000 টাকা থেকে শুরু করে কোটিপতি যদি আর দান কোটি টাকা সম্পদ, ওরকম কিছু এরকম কিছু দেব নাকি? 13,000 টাকার সাথে 21 বছরের পরিশ্রম আছে, ওইটা আপনার হিসাব করা লাগবে। 21 বছরে অনেক উত্থান পতন ছিল, ওইগুলা হিসাব করা লাগবে। সব সময় তো মসৃণ থাকে না পথ, অনেক সময় আপস এন্ড ডাউন হইতেই থাকে। না না, আসলে খামারের পথটা তো কখনোই মসৃণ থাকে না। না, আমি আজকে আপনার যে সেই 21 বছরের যে পথগুলো চলেছেন, এখানে আমি কিছু স্মৃতিচারণ শুনতে চাই। আমি আপনার কষ্টের জিনিসগুলো ওগুলো শুনতে চাই। সবাই কিন্তু সুখের সময় বন্ধু হয়, কষ্টের কথাগুলো তো শুনতে চায় না।
একটু যদি সুযোগ থাকে আমাদের বলতে পারেন। না, কষ্ট তো আসলে কষ্ট বলে আপনাকে আজকে যদি সারাদিন এখানে সাক্ষাৎকার দিয়ে শেষ হবে না। কষ্টটা অনেক তারপরেও ধরেন বেশি, এই খামার নিয়ে কষ্টটা অনেক বেশি এখানে। জি, এখানে অনেক সময় মনে করেন আপনি কোনো কাজ জানেন না, প্রথম কথা আপনার স্টাফ সবগুলো রাতের বেলা পালাই গেল, আপনি কি করবেন? এখন আপনি 13,000 থেকে 2 কোটি টাকার মালিক হয়েছে না 200 গরুর মালিক হয়েছে, এটা তো হিসাব করার এখানে মানে হয় না। আমরা কাজ জানতে হবে প্রথমত। আমরা নিজেরা সবকিছুই জানি, এই সেক্টরে যা যা করা লাগে অলমোস্ট 90% জানি। আর বাদ বাকিগুলো হচ্ছে আপনার দুধ বিক্রিতে অনেক সময় ঝামেলা হয়, আপনার এই যে অনেক সময় পানি ওঠে, পানির কারণে ঘাসের জমির ক্ষতি হয়, ওইখান থেকে আমরা কিছুটা ঝামেলা পাই। কষ্ট আপনার সব সেক্টরে আছে, ঘাস, স্টাফ, আপনার দুধ বিক্রি সব জায়গায় আছে। গরু আপনার প্রেগনেন্ট হওয়া না হওয়া, মানে এআই করানো, ওইগুলো তো ঝামেলা আছে। ঝামেলা এই সেক্টরের প্রত্যেকটা পরতে আছে। সবগুলা আপনি যখন ভালোভাবে মেনটেন করে যাবেন তখনই আপনি সাকসেসফুল হইতে পারবেন। এই যে 13টা গরু থেকে এখন কতগুলো গরু হয়েছে? না, আমাদের আল্লাহর রহমতে 100 প্লাস আছে। 100 প্লাস আছে। 13টা থেকে 100 প্লাস, কারণ এইভাবে কি পিরামিডের মতন উঠছে নাকি ওয়েবের মতন এরকম ভাবে উঠছে? এটা মনে করেন ছোটখাটো নদীর ঢেউ না, এটা বঙ্গোপসাগরের ঢেউর মতো ছিল। একটু যদি বলতে না হয়। না, হয়েছে অনেক সময় গরু নষ্ট হয়ে গেছে। এক সময় আমার অনেক গরু ছিল, তখন আমার ওই যে তখন তো আসলে আমরা এখন টিউব নলকূপ সবাই বসাই, কিন্তু বসানোর পর পানিটা আমরা সবাই টেস্ট করি না। না, তো আমার তখন গরু বেড়ে যাওয়ার কারণে একটা নলকূপের পাশাপাশি আরেকটা নলকূপ বসানো হয়েছিল। কস্টিং বাঁচানোর জন্য ওইটার আপনার গভীরতা কম দেওয়া হয়েছিল। এখন ওই পানি খুব প্রেসার ছিল, গরুর জন্য প্রচুর পানি লাগে। ওই পানিতে আর্সেনিক ছিল, তা আমি জানতাম না। আমার যখন সপ্তাহখানেকের ব্যবধানে গরু নষ্ট হওয়া শুরু হইলো, পানি টেস্ট করতে গিয়ে দেখে যে ওই পানিতে আর্সেনিক আছে। ওই ধাক্কায় একবার আমি নিঃস্ব হওয়ার পথে ছিলাম একদম। আল্লাহ চাইছে, ধরে রাখছি, কষ্ট করছি, শ্রম দিছি এখানে। আসলে এই বিষয়টা হচ্ছে এই গরু সেক্টরটা ধৈর্য ধরার বিষয়। এটা সময় অনেক গরু ছিল, জি আবার ঢেউয়ের মতন ভেঙে গেল আর্সেনিকে। জি জি। তারপর কিভাবে কি করলেন? তারপর তো আসলে পরিবারগতভাবে অনেকে চাপ দিচ্ছিল, ব্যবসা ছেড়ে দিই, অন্য কোনো কিছুতে চলে যায়, কিংবা বিদেশ চলে যাই। অনেকে বিদেশ গিয়ে সাইন করতেছে না, তা আমার তো এই ব্যবসার প্রতি একটা ঝোঁক ছিল। মানে এখান থেকে আমি কিছু একটা করতে পারবো। আমার তো মানে আমরা যে মানুষ কক্সবাজার গেছে সমুদ্র দেখতে, আমরা কক্সবাজার গিয়ে গরু দেখলে আগে ওইখানে নেমে যাই। গরুর প্রতি আমাদের একটা ঝোঁক আছে। না, আমার 30-40টা গরু থেকে গরু কমে 7টা গরুতে চলে আসলো, এখন আবার 100 গরু বানাবেন। সেটা বলতে গেলে ওই এরপরের বার এসে আমরা গরু যেগুলা কিনতাম, যে অনেক সময় কিনতাম যে রিজেক্টেড গরুগুলা, অনেকে গ্রামে গঞ্জে গরু পালে কিংবা অনেক বড় খামার থেকে গরু রিজেক্ট হয়ে যায়, দুধ কমে গেছে, তো বেশি ইনভেস্ট করে গরু কিনা তখন আসলে খুব পসিবল ছিল না। তো আমরা কম টাকায় যে গরুগুলা পাইতাম, দুধ 5-7 কেজি আছে, ওই টাইপের গরুগুলা এনে লালন পালন করে আপনার যখন ওইটা কনসিভ করার পর তো এটা 5-7 লিটারে থাকতো না। ওইটা তখন পরবর্তী ল্যাকটেশনে গিয়ে এটা 18, 20, 22, 24, 26 এরকম দুধ পাইছি। আস্তে আস্তে ওভাবে গড়ে উঠছে, একদিনে হয় নাই, 21 বছরের যাত্রার ভেতরে এই সবগুলা হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে জি ধরেন অন্যের খামারে, ধরেন আপনার খামারে এই গরুটা 25 লিটার দুধ দেয়, জি। আমি এর বাছুর কিনে নিয়ে গেলে সে কি 25 লিটার দুধ দিবে? সেটা তো এখন আসে জেনেটিক্স এর ব্যাপার। রেদন ভাই, এই গাভীটা ধরেন 25 লিটার দুধ দেয়, আমি তো গাভীর একটা বাছুর কিনে, ওই বাছুরটা কি 25 লিটার দুধ দিবে? এখন এখানে ব্যাপার হচ্ছে গরুটা আমি বাইরে থেকে কিনে আনছি, মানে যখন ওটা আর্লি স্টেজে ছিল সিমেন্ট দেয়ার, ভাগ্যক্রমে কনসেপ্ট ছিল। তো এখন সিমেন্টটা কি দিছে তো আমি জানি না, এখন ওই বাচ্চার রেকর্ড আমার কাছে কোনো কিছুই নাই। এখন আপনি নিয়ে যাওয়ার সময় আমি তো আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা কি আছে। আমার ঘরে যদি আমি কোনো একটা ভালো বুলের সিমেন্ট দিতাম তখন আপনাকে হয়তো বলতে পারতাম এই বাচ্চাটা রেকর্ড এরকম হতে পারে, জাস্ট অ্যাজাম্পশন করতাম আর কি। এখন তো আসলে আমি গ্যারান্টি দিতে পারবো না আপনাকে। না, আমি ওকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে বিভিন্ন খামার থেকে রিজেক্ট গরু কিনে, জি জি, সেইটাকে আপনি না সেবা এটা সুস্থতা বিভিন্ন করে খামার করে না, আসলে খামার বললেও ভুল হবে, অনেকে গ্রামে গঞ্জে অনেকে গরু পালে না, 2-4টা গরু পালে, ওদের টাকা পয়সার প্রয়োজন হয়েছে বিক্রি করে ফেলছে, কিংবা দুধ কমে গেছে বিক্রি করে ফেলছে, অনেক ঝামেলা হয় না। ওই টাইপের গরু আপনি প্রতিদিন পাবেন না। এটা হয়তো আপনি 3 মাসে আমি 2টা পাইলাম, আবার পরবর্তী 3 মাসে 10টা পাইলাম, ওই রকম করে কালেকশন করা, আপনি প্রতিদিন তো পাবেন না এটা। তো
তো ওই গরুগুলাকে আমরা মূলত পরিচর্যা করে মানে দামি গাবিতে রূপান্তর করতেছি। এখন যেটা কনসেপ্ট করে ঘরে আছে দামি গাবিতে রূপান্তরিত হয়েছে সেটা ঘরে আছে, আর যেটা হয় না সেটা কসাইয়ের কাছে চলে গেছে। লস হলো না আপনার? না, লস কেন হবে? আমি তো কিনতেই তো কম দিয়ে কিনছি। বলেন তো। আমি তো কিনছি মনে করেন কসাইয়ের কাছে যে গরুটা 1,00,000 আপনার 10,000 গেল মনে করেন, আমি সর্বোচ্চ এটা 1,15,000 দিয়ে কিনছি, নয়তো সর্বোচ্চ 1,18,000 দিয়ে কিনছি, 8,000 টাকা গ্যাপিং এ কিনছি আর কি। তো গরুটা যখন আমার কাছে 2, 4, 5, 6 মাস আছে, খাবার খাচ্ছে, আমার এখানে তো ভালো খাবার পাচ্ছে, ভালো নিউট্রিশন পাচ্ছে, সব সময় অ্যাভেলেবেল কাঁচা ঘাস পাচ্ছে, তাইলে গরুটার স্বাস্থ্যগত উন্নতি হচ্ছে না? স্বাস্থ্যগত উন্নতির সাথে সাথে মাংস বাড়তেছে ওই গরুতে। তাইলে আমার 1,18,000 টাকার গরু আমি বিক্রি করতে 1,40,000 উপর বিক্রি করতেছি। ইন দা মিন টাইম কনসেপ্ট হলে আমার গরুটার রেটটা ডাবল হয়ে গেল, 2.5 লাখ টাকা হয়ে গেল। 2.5 লাখ টাকা হয়ে গেল। আর যদি কনসেপ্ট করতে না পারি তাতেও তো আমার লস নাই। ওই দুধ 7-8 লিটার যেটা ছিল সেটা হয়তো আমার এখানে 10-12 লিটারে চলে আসছে ভালো ম্যানেজমেন্ট পাওয়ার কারণে, আর ভালো খাওয়ার কারণে তার গায়ে মাংসও জমছে। কনসেপ্ট না করলে সেটা আমরা কষারে যখন দিয়ে দিচ্ছি ওজনে, তখন তো এটা আমার লসে আসতেছে না। আর মানে আমার সাবজেক্টে লসের কোনো হিস্ট্রি নেই। এখন যদি বাচ্চা মরে যায় ঘরে, যে বাচ্চাগুলো প্রোডাকশন হচ্ছে ওইখান থেকে বাচ্চা মূল্য, এটা আমার লস, কিংবা অ্যাক্সিডেন্টলি কোনো গরু মরে গেলে আমার কাছে ওইটাই লস। কিন্তু গরু পালা নিয়ে আমার কোনো লসের হিস্ট্রি নেই। মানে ধরেন অনেকেই আছে যে এরকম অন্যের খামারে এরকম সুন্দর গাভী দেখলে কিনতে চায়, আপনি তাদেরকে কি বলবেন? ওরা বোকা। ভালো গাভী তো সবাই সবসময় বিক্রি করে না, প্রথম কথা। আর যারাও বিক্রি করে আমি বিক্রি করি। আমার যে যে আমি তো অনেক গরু নিছি যে রিজেক্টেড ছিল, আমার 15-20টা নিছি মনে করেন এই বছরে। আমার এখানে 12-14টা ভালো হয়েছে, এখানে কনসেপ্ট করছে, ল্যাকটেশনে আসছে কিংবা ল্যাকটেশনে আসবে। তা আমার যদি ভাই ব্রাদার অনেকে আছে আশেপাশে যে ভাই আমার গরু লাগবে 2-3টা, ঠিক আছে নিয়ে যাই, কোনটা কোনটা ভালো লাগে তখনই তো দিচ্ছি। ধরেন আমাদের ভিডিও দেখে বা আমার যদি কোনো পরিচিত কেউ যদি আসতে চায় আপনার কাছে গাভী একটু নিতে, দিবেন তারে? না, গাবি দিব, তবে সে সরজমিনে এসে আমার কথার কাছে এখানে আমার ঘরে মিল আছে কিনা। আপনার ঘরে কি হইলো সেটা আমি আসলে বলতে পারবো না। আমার এখানে ভালো খাবার পাচ্ছে, বা মানে টাইমিং মতো সব কাজ ও গোসল পাচ্ছে, ও ওয়াশ করতেছে, সব টাইমিং মতো চলতেছে। যখন যেটা দেয়ার, কৃমির ওষুধ বলেন, ভ্যাকসিন বলেন, কিংবা ভিটামিন মিনারেল যেটা যখন দেয়ার তখনই আমরা ওটা দিচ্ছি। আমার এখানে প্রোডাকশন লেভেল যেটা আছে সেটা আপনার ঘরে নাও হইতে পারে, আপনার যদি ম্যানেজমেন্ট আমার চাইতে দুর্বল হয়। আর আবার আমার চাইতে যদি আপনার ম্যানেজমেন্ট সবল হয়, তো হয়তো আমি যেটাতে 22 লিটার পাচ্ছি আপনি 25 লিটার পাবেন। আবার আপনার ম্যানেজমেন্ট দুর্বল হলে আপনি আমার 22 লিটারটা আপনি 12 লিটারও পাবেন না। ম্যানেজমেন্ট বলতে এখানে কি কি বোঝাচ্ছেন বলেন তো? এই যে পরিচর্যা আর কি, গরুর পরিচর্যা। যেমন ধরেন আমরা সকালে দুধ, আমাদের এই যে খামার স্টাফরা ঘুম থেকে ওঠে 5:30টায়, 5:30টা থেকে আমাদের কাজ শুরু, সকাল 8:30টার ভিতর কাজ শেষ। 12টা 12:30 পর্যন্ত গরু কমপ্লিট রেস্টে থাকতেছে। এরপরে আপনার গরু গোসল দিচ্ছে 1:30টার ভিতর গরু, আপনি এসেই তো দেখছেন 1:00-1:30টার ভিতর গরু রেস্টে চলে গেছে, আবার 4টা বাজে ঢুকবে। উঠলো না তো, আমরা উঠতেছে বললাম মানে উঠলো না। টাইমিং বরাবর ওদের কাজ চলতেছে। এখন আপনি আজকে দুধ দোয়াইলেন সকাল 9টায়, কালকে দোয়াইলেন সকাল 5টায়, এরপরের দিন সকাল 10টায়, আপনার প্রোডাকশন লেভেল এক ধরনের থাকবে না। এখানে টাইমিংটা খুবই জরুরি বিষয়। আপনি কি এই গরুগুলোর রেকর্ড কিপিং করেন নাকি? রেকর্ড কিপিং আপনি আমার কাছে সম্পূর্ণ পাবেন না, হয়তোবা গরুরে কোন সিমেন্ট দিচ্ছি, কোন সিমেন্ট কম্পিউটারে করেন নাকি? না না, আমি মোবাইলেই করি। জি জি, আছে মোটামুটি সব রেকর্ড। আমার আসলে একদম একটা ছোট বাচ্চা আজকে হয়েছে, এটারও রেকর্ড আছে। আপনি খামারের সময় দেন কতটুকু সময়? সময় বলতে আসলে স্পেসিফিক কোনো সময় নাই, আবার 24 ঘন্টাও দিই, আবার মাঝে মাঝে 24 ঘন্টা থাকিও না। আমার রাতে 3টা বাজে ইচ্ছে হইলে খামারে চলে যাবো, 3টা বাজে খামারে চলে আসি রাতের। আর এমনি কাজের সময় অলমোস্ট থাকার চেষ্টা করি। এক সময় আপনার গরু কম ছিল, তখন তো আসলে গরুগুলা নিয়ে ব্যস্ত থাকতাম। এখন গরু বেশি হয়েছে, আসলে সব অনেক জায়গায় অনেক কিছু মেনটেনও করতে হয়, অনেক জায়গায় যাতায়াত করতে হয়, অনেক মিটিং থাকে, অনেক অনেক ধরনের অনেক কাজকর্ম থাকে, সবকিছু মেনটেন করতে গিয়ে অনেক সময় এখানে হয়তো বা কাজের সময় অনেক সময় সময় দেওয়াও যায় না। এটা রিসেন্টলি হচ্ছে আর কি। আগে এক সময় সব সময় 24 ঘন্টা 24/7 খামারের সাথে ছিলাম। এখন আগের তুলনায় সময় হয়তো আপনার 20-30% কমই দেয়া হয়। আর আমার যেগুলা পুরানো লোক আছে ওরাও মোটামুটি সব বুঝে। এখন কোনো ঝামেলা হইলে ফোন করে বলে
আচ্ছা, খামারে ভালো দুধের গাভী বা ভালো বাছুর তৈরি করেন কিভাবে? আপনি কি আসলে মানে ভাই কেমন আমি পার্সেন্টেজের সিমেন্ট দেন আমি আপনি? খামার করতেছি 21 আপনার বছর মানে একটা থেকে শুরু করলে 21 বছর, কিন্তু আমরা যখন কমার্শিয়াল স্টার্ট করি ওটা হয় 16-17 বছর, ওরকমই হয়। হুম। আমার এর পূর্বে গড়ের বগনা তোলার হিস্ট্রি খুব একটা নাই। যাও 2-3টা আমার গড়ের বগনা ছিল, এগুলার রেজাল্ট খুব ভালো ছিল না। তো বগনার প্রতি আসলে প্রথম থেকে গরু কম যাদের থাকে আসলে বগনার প্রতি আমার মনে হয় না আগ্রহ থাকে। আপনার আমি যদি প্রোডাকশন কস্ট মেনটেন করতে না পারি আমি বসা গরু কিভাবে বলবো? বর্তমানে আমার এখানে আপনার 30% গরু হচ্ছে বসা আছে। মানে বসা মানে কি, ল্যাকটেশনে নাই, বাচ্চা আছে, কিংবা আপনার ড্রাই পিরিয়ডে আছে, প্রায় 30-40টা গরু ড্রাই পিরিয়ডে আছে। কিন্তু এখন তো আমার সমস্যা হচ্ছে না। এক সময় তো আমার 2টা গরুর বসায় খাওয়াইলে সমস্যা হতো। তো সেই সব আমরা বাচ্চা রাখার কোনো প্ল্যানিং করতাম না। তো এখন আল্লাহর রহমতে ঘরের অনেক বকনা প্রেগনেন্ট হইছে, দেখি না কি হয় এবার। আপনি সিমেন্ট দেন কেমন? সিমেন্ট আগে তো ডাক্তাররা যেটা সেটা দিয়ে চলে যেত, এখন এই অপশনটা হয়তো বা ডাক্তারদের কাছে নাই। এখন আমরা তো সব বুঝি, দেখতেছি অনলাইনের সুবাদে। তো এখন এই সরকার কর্তৃক আমদানিকৃত আছে আপনার সেই ইউএসএ সিমেন্ট আছে। ইউএস সিমেন্ট ব্যবহার করছেন? ইউএস কত সিমেন্ট নম্বর কত নম্বর? আমার এখানে 7951 আছে, 7900 আছে, 894 আছে, 89479007951। 51 তিনটা। তারপরে আপনার আলট্রা জেনেটিক্স এর মানে 100%। উনি যে তিনটা মানে সিমেন্টের নাম বললেন, আমার ইউটিউবে এই তিনটা সিমেন্টের নাম ইউএস, হ্যাঁ ইউএস সিমেন্ট, এই নাম্বার তিনটে নিয়ে সার্চ দেন, এর ভিডিওতে আছে ওর ল্যাকটেশনের টোটাল বিবরণটা আছে, দুটো ভিডিও আপলোড করা আছে, প্রথম 1 বছর আগে একটা আর এই সম্প্রতি একটা। জি জি। হ্যাঁ, আপনারা কিন্তু এটাও জানতে পারবেন যে ওর এইটা প্রায় 70-80 লিটার হলো সেই আমেরিকাতে আছে, বাট আমরা ওটা চাই না, আমাদের 30-35 হলেই আমরা খুশি। আমাদের ভাই 30-35 লাগে না, অন এন এভারেজ আপনার 20-22 লিটার হলে আমার চলে, এর বেশি লাগে না। এত টাকা আচ্ছা, বই রাখবে। এই যে আমি একটু বলি, যেমন আমরা ইউএস সিমেন্ট যেগুলো আমরা দেখে আসলাম সাভার ডেরিতে সারগুলো আছে, এবং ওখানে আমাদের সানে খুদা সাহেব তিনি বললেন যে এর আমেরিকার পার্সপেক্টিভতে এদের 70-75-80-82, এবং আমাদের জসিম স্যার কিন্তু সেখানে গিয়েছিলেন, যারা থাকছেন তাকে দেখছেন তাদের মাদের রেকর্ড কেমন, এবং সেই মায়ের সন্তান এবং তার বাবাদের রেকর্ড এরকম অনেক সুন্দর রেকর্ড, হাই জেনেটিক্স। কারণ এক একটা বুলের দাম কিন্তু কম টাকা না, তাই না? প্রায় 40-50 লক্ষ টাকা কিন্তু একটা বুলের খরচ পড়েছে, যেহেতু একটা ব্রিডিং বুল বা বীজের জন্য। ঠিক আছে, ওরা দেখে কিন্তু এই জিনিসগুলো আনছে। এবং এখন আমাদের দেখার বিষয় যে আমাদের দেশের পাসপোর্টটা কতটুকু হয়, তাই না? জি আপনি জি। এগুলো একটু আলাদাভাবে একটু রাখবেন। আমরা হয়তো 2-3 বছর পরে কিন্তু আসবো যদি আল্লাহ বাঁচায় রাখি, যে এর বাচ্চারা কেমন পারফর্ম করে। না, আমার কাছে শুধু সরকারি না, বর্তমানে অন্যান্য বেসরকারি কোম্পানি যারা ইম্পোর্ট করতেছে সিমেন্ট সবগুলারই বাচ্চা আছে এখন। এসিআই এডিএল, এসিআই এর না, এডিএল এর সিমেন্ট আমার এখানে ইউজ করা হয় নাই। এসিআই এর যে এইগুলো আছে ওদের কি আছে? অ্যালেক্স আছে। এলেক্সা আছে, ওদের বাচ্চারা কেমন করছে? না, ওর বাচ্চা তো আসছে মাত্র, আমাদের আসছে এখানে মাত্র। আসছে। আপনার ডব্লিউডব্লিউএস এর ছিল, তারপর আলট্রা জেনেটিক্স এর যেগুলো ইম্পোর্টেড সিমেন্ট আছে ওইগুলো আছে, ওইগুলো কনসিভ করছে, এগুলো বাচ্চা আসে নাই বাচ্চা এখনো। আসেনি। ওই আগে যেটা করি না, এখন চেষ্টা করতেছি আর কি, বাচ্চা সামনে ঘরে রাখবো, ভালো যাদের বাচ্চা রাখার চেষ্টার নিমিত্তে আসলে ভালো আচ্ছা, সিমেন্ট। আমি আপনার আবার ওই প্রসঙ্গে আসবো, যে সেটা হলো যে আপনি বললেন যে আপনি বিভিন্ন খামার থেকে যারা গরুগুলো বিক্রি করে দেয় বিভিন্ন কারণে, এবং তাদের খামারে গরুগুলো হয়তো অনেক গরু আছে 4-5 বার সিমেন্ট দেয়, বাচ্চা কাচ্চা হয় না, সেরকম গরু তো আপনি আমি নিছি। নিছেন। এগুলো আনার পর আপনি কি করেন? না, এগুলো আনার পর আসলে যখন এটা তো গরু আনার পর আমি দেখতেছি গরুর কি লাগবে না লাগবে। আমি তো চোখের দেখাতে অনেক কিছু আসলে আইডিয়া করা যায়। আপনি যে হাট থেকে গরু কিনতেছেন কয় মন হবে, আপনি তো চোখের আইডিয়া নিচ্ছেন, এটা তো আপনি আর মেপে নিচ্ছেন না। জাস্ট গরুগুলার ক্ষেত্রে পালতে পালতে আমাদের এমন এমন হয়েছে যে গরু মুখ কালো করে, মুখ কালো মানে কি, একদিন গাড়িতে বসতেছি, যে বসছি এক বন্ধু ফোন দিয়েছে, বলে যে ভাই আমার গরু খাবার খাচ্ছে না। তা আমি গাড়িতে ফোনে ওরে জিজ্ঞেস করতেছি যে গরু কি মুখ কালো করে আছে কিনা, ওর তো জ্বর মাপতে দিলে জ্বর মাপতে পারবে না। এখন গাড়ির সব লোক আমার দিকে তাকাই আছে, গরুর আবার মুখ কালো আর ফর্সা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে, আপনি যখন গরুটা আপনার লাইভ আপনার চোখের সামনে আছে, আমরা যখন ভেটেরিনারিয়ানদেরকে খামারে আনি গরুর সমস্যার জন্য, উনি তো গরুর ভিতর ঢুকতেছে না, এখানে কোনো কি ওই যে আলট্রাসোনোগ্রাফি করতেছে না, অন্য কিছু করতেছে, তো উনি কেমনে জানে যে এই গরুর এই সমস্যা, এইটার জন্য এটা হইতে পারে?
তো ডাক্তারদের সহায়তায় আসলে আমরা ওনাদের সাহচর্যে থাকতে থাকতে আমরাও অনেকটা কিছু বুঝি যে গরুটার কি দরকার কখন। তো যেটা দরকার সেটা প্রপারলি দেওয়ার চেষ্টা করি এবং সময় মতো আপনার কনসিভ করানোর চেষ্টা করি। কনসিভ করলে তো এটা আমার ঘরে থাকলো, না করলে এটা তো আমার অপশন আছে, সেকেন্ড অপশন তো আছে, আমার লস যাচ্ছে না এখানে, ওইটাই। এই যে গরুর খামার করছেন, আপনাদের এলাকায় গরুর খামারের প্রতিবন্ধকতা কি আছে? দুধের বাজার, আর কিছুই না। আমাদের এখানে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের এখানে ডাক্তারের সংখ্যা কম, এক নম্বরে সরকারিভাবে নিযুক্ত ডাক্তারের সংখ্যা কম। কম মানে এটা তো আপনিও তো জানেন যে বাংলাদেশে সর্ববৃহৎ 2-3টা এরিয়ার মধ্যে ডেইরি জোনের আমাদের এই এলাকাটাও কিন্তু একটা বৃহত্তম এলাকা। তো এখানে যে পরিমাণ ডিভিএম কিংবা ভেটেরিনারিয়ান থাকার কথা, প্রয়োজনের তুলনায় সর্বোচ্চ আপনি 10%ও নাই। 100% তো অনেক দূরে, 10%ও নাই। এক নাম্বার সমস্যা এখানে। 2 নাম্বার হচ্ছে দুধের বিপণন ব্যবস্থা। আমরা সরকারি প্রতিষ্ঠান মিল্কবিটাই দুধ দেই, হয়তোবা সারা বছর আমরা খামারের পরিপূর্ণ প্রোডাকশনটা দিই না, আমরা অল্প স্বল্প দুধ দিই আর কি, যেটা মিল্কবিটাই, যেটা রেট মাঝখানে 5 টাকা বাড়াইছিল কিছুদিন আগে, ওই রেটটা বর্তমানে কমাই ফেলছে এক নম্বরে। তারপরে আরো এবার শুনছি আরো 2 টাকা নাকি প্রস্তাবনা আসছে আরো কমানোর। একদিকে দুধের রেটের ঝামেলা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্ষাকাল আসলে মিষ্টির দোকানিরা আমাদেরকে খুব প্যারা দেয়। ওটা হচ্ছে যে দুধ চলে না বর্ষাকালে। আসলে দেখতে গেলে কিন্তু বিয়ে শাদী কম থাকে কিংবা আচার অনুষ্ঠান কম থাকে, মানুষের বেড়ানো ঘোরাফেরা এগুলো কম হয়। তারপর ফ্রুটের সিজন, এই সিজনটা মিলিয়ে মানে 3 মাস, এই মাস 3 মাস এটা আমরা খুব ঝামেলায় থাকি দুধ নিয়ে। অন্যান্য সময় যেটা 9 মাসই ভালো অবস্থানে থাকে দুধের বাজার, কিন্তু এই 3 মাস আমরা ঝামেলায় থাকি, এটা হচ্ছে সত্যি কথা। এখানে তো অনেকে আপনারা বলবে যে দুধের ন্যায্য মূল্য পায় না। দুধের ন্যায্য মূল্য পাওয়ার আগে কেউ বলে না যে খাবারের ন্যায্য মূল্যটা ঠিক করা হোক, ওটা কেউ বলে না। এখানে গমের ভুসি 2000 টাকা পড়ে, কিংবা 1800-2000 টাকা আমরা কিনছি, 1900+ কিনছি সম্ভবত এবার। তার মানে 1 কেজি ভুসির দাম পড়তেছে 60-70 টাকার, 60 টাকার কাছাকাছি। আপনার 1 কেজি ময়দাও পাওয়া যায়, খোলা ময়দাগুলো পাওয়া যায় 55-58 টাকায়। তো মানুষের খাবার আর গরুর খাবারের দাম যেখানে সেম, তো দুধের দাম ও কিন্তু কাছাকাছি একদম। মানে আমরা 60+ দুধের দাম বিক্রি করতেছি আর কি। এখন 3টার ইকুয়ালি হয়ে যায়। গরুর খাবারের দাম থাকবে নাইলে 30 টাকা, নাইলে 25 টাকা। গরুর দামের ব্যাপারে কেউ বলে না, শুধু সবাই বলে গরুর খাবারের দামের ব্যাপারে কেউ বলে না, শুধু বলে দুধের দাম কম, দুধের দাম কমাও, গোস্তের দাম কমাও। জি জি, গোস্তের দামও কমবে, দুধের দামও কমবে। আপনারা খাবারের দামটার দিকে একটু নজর দেন। সরকারি মহলের কাছে আমাদের এটাই আবেদন থাকবে আর কি, এই যে গরুর গোখাদ্যের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে। এটা গোখাদ্য, মানুষের খাদ্য না। এখন তো মানুষের খাদ্যের পর্যায়ে চলে গেছে গোখাদ্যের দাম। হিসেব করলে তো ওদের দামই বেশি, কারণ আটার থেকে আটার বাই প্রোডাক্টের দাম বেশি, গমের ভুষির দাম বেশি, ভুট্টার ভুষির দাম বেশি। জি, এতে তো ভুট্টা সবাই ক্রাশ করে খাওয়ায়। না, ভুট্টার দামটা এরপরও রিজনেবল থাকে, আপনার 35, 36, 37 টাকা যাচ্ছে সর্বোচ্চ পার কেজিতে, কিন্তু গমের ভুষিটা তো 58-59 টাকা চলে যায়। কিছু মনে নিয়েন না আপনার। এখন ইউটিউবারদের কারণে অনেক ধরনের নেগেটিভিটি বাজারে ছড়াচ্ছে। এখন আপনি শুধু আমার সফলতার গল্প শুনতে চান, ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না, আর ব্যর্থ হলে তার কাছে কেউ যায় না। আমি সফল বিদায় আপনি আজকে এখানে আসছেন, আমার মানে লোকমুখে আমি সফল বিদায় আপনি আসছেন। তা আমি আর যদি আজকে গরু যদি 10টা থাকতো, আপনি আমার কাছে আসতেন? আসতাম না। তা আমার 10টা কেন ছিল সেটা তো আপনি খুঁজে বের করেন না। 10টার কাছে যান, দেখবেন যে আপনি আমরা যেটা বলতে পারবো না, ওরা আমাদের চেয়ে আরো বেশি বলতে পারবে। না, আপনার যখন 30-40টা গাভী থেকে যখন 7টা গাভীতে নেমে গেল, তখন তো মানে আমার তখনই আসা দরকার ছিল, তাহলে বলতে পারতাম। তাহলে তো মুখে এরকম হাসি থাকতো না, তখন চোখ দিয়ে পানি পড়তো আপনার সাথে কথা বলার সময়। ওই সময় কি ভাবতেন? রাতে বেলা শুয়ে কি ভাবতেন? না, হাল ছাড়বো না, এটা তো মনে প্রাণে গেঁথে ছিল, হাল ছাড়বো না, আছি এটার সাথে। এটাতে কি আছে আমি দেখবো একবার। না মানে ভোরবেলা উঠে কি ভাবতেন? ভোরবেলা তখন তো আসলে, এখন তো খামার আল্লাহর রহমতে লোকজন আছে 7-8 জন আছে, তখন তো একজন থাকতো।
তা একজন নিয়েই তো চলাফেরা ছিল। এখন খামারে তো তখন তো বিয়ে শাদিও করি নাই, খামারে 24 ঘন্টায় তো 24 ঘন্টা খামারে, বাড়ির লোকজন বাড়িতে, আমি খামারে, বিদেশির মতো, প্রবাসীর মতো। মানে খামারে পড়ে আছে। না, আমার নিজের গ্রামের বাড়ি কিন্তু হাটহাজারীতে, হ্যাঁ। চট্টগ্রামের হাটহাজারীতে আমার বাড়ি, কিন্তু আমি খামার করতেছি এসে পটিয়া উপজেলায়। তো গ্রামে আমার আম্মা আব্বারা তখন থাকতো গ্রামে হাটহাজারীতে। যখন কমার্শিয়াল ফার্মিং এ আমি যখন ড্রপ করছি, ওই গরুর সংখ্যা কমে গেছিল, তো ওরা গ্রামে আছে, আমি শহরে আছি, প্রবাসীর মতো। আমি 3 মাসও একবার গ্রামে যাইনি, সেরকমই গেছে। টোটালি এই বিষয়টা, এই সেক্টরটা হচ্ছে ধৈর্যের বিষয়। এটা ধৈর্য ধরে আঁকড়ে ধরে রাখতে হবে। ধৈর্য ধরলে এটাতে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধরুন আপনি তো ফ্যাটানিং তো করছেন। না, আমি ফ্যাটেনিনে ভাই যাই না। ঘরে যেগুলো সার বাচ্চা থাকে সেগুলা সারা বছরই থাকে, জাস্ট রমজানের সময় এগুলা বিক্রি করে। মাংসের দাম কেন 700, ওইটা নিয়ে এখানে এক গ্রুপে চিল্লাই। দুধের দাম কেন 100 টাকা হবে, ওইটা নিয়ে চিল্লাই। কেউ গরু আর ওই যে মাংস প্রোডিউসার আর দুধ প্রোডিউসার, ওরা কিভাবে প্রোডাকশন করে এটা কেউ চিন্তা করে না। আপনার গরুর খাবারের দাম এক সময় যখন আমরা প্রথম 21 বছর আগে পালছি, গরুর খাবারের দাম 8-9 টাকাও ছিল না পার কেজিতে। বর্তমানে সময়ের প্রেক্ষিতে এটা 48-49 টাকাতে চলে গেছে। তখনও কিন্তু তখন মাংস 300 টাকা ছিল। আপনার 6 গুণ দাম বৃদ্ধি পাইছে। তো 300 টাকার মাংস তাইলে এখন হওয়ার কথা আপনার ওই 5756, 5600 টাকা হওয়া উচিত এখন বর্তমানে। খাবারের দাম কন্ট্রোল করেন। সরকারের প্রতি আবেদন থাকবে আমাদের, গোখাদ্যের মূল্য যাতে তারা সিন্ডিকেট বাণিজ্য করে যাতে আমাদের থেকে বেশি নিতে না পারে, কিংবা স্পেসিফিক্যালি ধরে দিতে পারে যে আপনারা যখন বলেন যে গরুর মাংস 600-র উপর বিক্রি করবেন না, তা আপনারা ওইরকম একটা প্রজ্ঞাপন জারি করেন যে গমের ভুসির দাম 600 টাকার উপর বস্তা হবে না, 35 কেজির দাম ওরকম করেন। আমরা গরুর মাংস 600 কেন, আমরা গরুর মাংস 500 দিয়ে দিতে পারবো। আমরা দুধ 100 টাকা কেন, 60 টাকা দিয়ে দিতে পারবো। আপনি খাবারের দাম, আমার প্রোডাকশন কস্ট কমতে হবে। তো বর্তমানে প্রোডাকশন কস্ট আছে 55-60 টাকার কাছাকাছি, মানে দুধের ক্ষেত্রে 60 টাকার কাছাকাছি দুধের প্রোডাকশন কস্ট আছে। কিন্তু আমরা যখন দুধ বিক্রি করতে যাই, দুটো বিক্রিও হচ্ছে পাইকারি বাজারে 60-65 টাকার ভেতরে। তো মিষ্টির দোকান নিলে, মিষ্টির দোকান নিলে, গভর্নমেন্টের মিল্ক বিটা নিলে তো অনেক, মিল্ক বিটা নিলে তো এটা পড়তেছে 55 টাকা, আরো 5 টাকা লস থাকে প্রোডাকশন খরচের চেয়ে। তো সবার প্রতি আমাদের আবেদন থাকবে, গোখাদ্যের দামটা কমানোর প্রতি সবাই একটু সজাগ হন, তাইলে আমরা কম দামে আপনাদেরকে সবকিছু আমরা প্রেজেন্ট করতে পারবো। তা রেদওয়ান ভাই, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, ভালো লাগছে। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। এবং রেদওয়ান ভাইয়ের পুরো কথাগুলো আমার খুব ভালো লাগছে। আসলে উনি বলছেন যে এটা একটা ধৈর্যের ধরার দরকার, ধৈর্য ধৈর্য ধৈর্য। উনি বলছেন তার খামারটা এইভাবে পিরামিডের মতন, এইভাবে কিন্তু এই আজকে ভালো, কালকে খারাপ, কালকে ভালো, পরশুদিন খারাপ, ভালো খারাপ ভালো খারাপ, এইভাবেই কিন্তু 21টা বছর ধরে তার জীবন অতিবাহিত হয়েছে। 17টা বছরে কিন্তু যখন কমার্শিয়াল ভাবে করছে, তখন তো মানে অন স্ক্রিনে সে যেসব কথাগুলো বলছে, যেটা আসলে ভাবা যায় না যে মানুষ এত পরিশ্রম করতে পারে, এত কষ্ট করতে পারে, এত কিছু করতে পারে। হ্যাঁ, তার লাইফে পুরো বর্ণাঢ্য লাইফ। এবং সে কিন্তু সবাইকে একটা কথা বললো যে ধৈর্য 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 ধরে খামার করা হয়। সেই যে একটা গরু, 2টা গরু, তারপরে কমার্শিয়ালি গরু, আজকে তার শতাধিক গরু হয়েছে। এবং খামারের সময় দেওয়ার কথা বলছেন যে উনি 24 ঘন্টা, 3 মাস পর একদিন বাড়িতে গেছেন, প্রবাসী হয়ে গেছেন। এরকম আসলে আপনি যে ব্যবসা করেন তার ভিতরে যদি লাইভ স্টকের এরকম গরু, মুরগি, মাছ করেন, ছাগল বা এরকম লাইভ স্টকের যদি বিজনেস করেন, যদি আপনি সময় দেন, এই গরুকে আপনি ভালোবাসলে এই আপনাকে দিবেই, কোনো ভুল নাই, দিবেই দিবেই দিবে। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। শেষ করার আগে সরকার বাহাদুরকে একটু বলবো যে এই যে গোখাদ্যের দাম বেশি, এখানে দামটা যদি কমানো যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি দুধ, মাংস এবং ডিমের দামও কমাতে পারবেন। আবারও বলছি, যেহেতু মুরগি এবং গরু একই ধরনের খাবার খায় এবং এইগুলো আমাদের ইম্পোর্টেড জিনিস যেগুলো আছে, এইগুলোর দাম কিন্তু অনেক বেশি। এবং আমাদের দেশে যেগুলো উৎপাদন হচ্ছে তার কিন্তু দাম খুব কম। অতএব ইম্পোর্টেড জিনিসের দামটা
কোন পৃথিবীর বহুত দেশ আছে যেখান থেকে আনলে কিন্তু কম পাওয়া যায়, এগুলো গবেষণা করুন এবং কম দামে ইম্পোর্টেড এই যে গোখাদ্য বা পোলট্রি খাদ্য এগুলো ইম্পোর্ট করুন। তাহলে আমাদের এই সেক্টরটা যেভাবে উঠে যাচ্ছে ধারাবাহিকভাবে থাকবে, নয়তো কিন্তু সামনে মুখ থুবড়ে পড়বে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।